এখন আমি প্রথম থেকেই বলে আসছি যে কলকাতা হাইকোর্টের যে নির্দেশ সেই নির্দেশকে সুপ্রিম কোর্ট আপহেল্ড করেছে এবং সুপ্রিম কোর্ট যদি আপনি পুরো রায়টি পড়েন তাহলে দেখবেন 6 নম্বর প্যারাগ্রাফে এই 363 নম্বর প্যারাগ্রাফটি একেবারে কোট করে দিয়ে বলেছেন এবং শেষে কনক্লুশন পোর্শনে বলেছেন যে কলকাতা হাইকোর্টের রায়কে আপহেল্ড করে রায়ে কোনো প্রকার ইন্টারফেয়ার করার কোনো প্রকার কারণই নেই। তারপরে কিছু মডিফিকেশন করেছেন, ফলে কলকাতা হাইকোর্ট যেমন রায় দিয়েছিলেন ওএমআর শিট ফর পাবলিক ভিউইং সেটা আপলোড করতে হবে সেই নির্দেশ রেখে দিয়েছেন। যেমন এই পাবলিক ভিউইং বিষয়টার ব্যাখ্যা কি, মানে সাধারণ মানুষ কি, আমি তো বোঝানোর চেষ্টা করলাম একটা আপনার আইনি ভাষা কিভাবে। তার কারণ হচ্ছে এটা হচ্ছে ইনস্টিটিউশনাল করাপশন, প্রাতিষ্ঠানিক দুর্নীতি। কেন একটি আদালত এই গোটা নিয়োগ প্রক্রিয়াটিকে বাতিল করলো এটা জনগণের জানবে, কারণ শুধুমাত্র জাস্টিস হয়েছে এটা যথেষ্ট নয়, যে জাস্টিস হয়েছে এটা চাক্ষুষ হওয়া প্রয়োজন। এই চাক্ষুষতা থেকে যে কেন এই নিয়োগ প্রক্রিয়াটি গোটা বাতিল হলো তার কারণ শূন্যকে বাড়িয়ে 53 করা হয়েছে, শূন্যকে বাড়িয়ে 43 করা হয়েছে। এই যে ওএমআর শিট গুলো ফাঁকা ওএমআর শিট, তারা সব স্কুলের শিক্ষক হিসেবে চাকরি পেয়েছে। এটা পাবলিক ভিউইং হওয়া অত্যন্ত জরুরি। কিভাবে এই প্রাতিষ্ঠানিক দুর্নীতি হয়েছিল। দ্বিতীয় হচ্ছে অযোগ্যদের টাকা ফেরত। এখনো পর্যন্ত রাজ্য সরকার বলতে পারছেন না কোন পদ্ধতিতে তারা টাকা ফেরত দেবে। সেখানে নির্দিষ্ট ডাইরেকশন আছে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের উপরে, নির্দিষ্ট ডাইরেকশন আছে ডিআইদের উপরে, যে তোমরা তোমাদের জুরিসডিকশনের মধ্যে কারা কারা অযোগ্য তাদের তালিকা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকে পাঠাবে। ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট প্রয়োজনে ল্যান্ড রেভিনিউ আকারে সেইগুলো টাকাগুলো উদ্ধার করবে, যে মাইনে আকারে যে টাকা পেয়েছে। কারণ এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, তার কারণ ভবিষ্যতের জন্য একটা উদাহরণ হয়ে থাকবে, যাতে আর কেউ ঘুষ দিয়ে চাকরি না পাওয়ার জন্য, যাতে কেউ যেন আর ভবিষ্যতে ঘুষ দিয়ে চাকরি না পায়। একটা দৃষ্টান্ত স্থাপন করা যে হ্যাঁ সরকারি চাকরিতে শুধুমাত্র স্বচ্ছতার সঙ্গে চাকরি পাওয়া যায়, সেখানে আর কোনোভাবে কেউ ঘুষ দিয়ে চাকরি পেতে পারে না। আর ঘুষ দিয়ে যদি চাকরি পায় ভবিষ্যতে ধরা পড়লে এইভাবে মাইনের টাকাও ফেরত লাগবে। আর ওখানে সিবিআই কে ডাইরেকশন দেওয়া আছে তাদের প্রত্যেককে প্রয়োজনে কাস্টোডিয়াল ইন্টারোগেশন করতে পারে। সেই জন্য সিবিআই এর কাছে আজকে রিপোর্ট চেয়েছে যে সিবিআই বলো যে তোমরা যেই নির্দেশ ছিল কাস্টোডিয়াল ইন্টারোগেশনের সেই সাপেক্ষে কি পদক্ষেপ নিয়েছো। এবং আমার এই যে লক্ষ্মী এবং নাসরিন তারা মামলা করেছে, তাদের নির্দিষ্টভাবে এই সিবিআই এর ডাইরেক্টর সেখানেও পার্টি আছে, লক্ষ্মীর মামলায় সিবিআই ডাইরেক্টর পার্টি আছে। তারা কেন কাস্টোডিয়াল ইন্টারোগেশন কেন করেনি সেই জবাব তারা দেবে। তার মানে আপনি যা বলছেন এটা আরো অভিযোগ মারাত্মক, যে সিবিআই তার মানে জেনে বুঝেও এই অযোগ্য যারা এখনো পর্যন্ত চিহ্নিত বা ঘোষিত তাদের জিজ্ঞাসাবাদ করেনি বলছেন। কাস্টোডিয়ে মানে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করা মানে কাস্টোডিয়াল ইন্টারোগেশন, তাই তো মানে হয় একদম প্রয়োজনে করতে পারে এটা বলা আছে। এখন কিভাবে করেছে, এখনো পর্যন্ত যারা যারা টাকা দিয়েছে তাদের টাকা দেওয়াটা কোন রুটের মাধ্যম দিয়ে টাকাগুলো গেছে, কিভাবে এই করাপশনটা হয়েছে, এর ক্রিমিনালিটি যেটা পার্ট রয়েছে সেটা কিভাবে সংগঠিত হয়েছে, এই পুরোটাই তো তদন্ত করতে হবে। সেই জন্য তো এই নির্দিষ্ট 363 নম্বর প্যারাগ্রাফটা পড়লেই বোঝা যাবে না, একবার জলের মতো পরিষ্কার, জলবত্তরণম। একেবারে এক, ওএমআর শিট সেটা পাবলিশ করতে হবে ফর পাবলিক ভিউইং। 2, অযোগ্যদের তালিকা তৈরি করে তাদের কাছ থেকে টাকা আদায় করতে হবে। 3, সিবিআই কে কাস্টোডিয়াল ইন্টারোগেশন করে ওই রুট খুঁজতে হবে যে রুটের মাধ্যম দিয়ে এই টাকাগুলোকে বেসিক্যালি আদায় করেছে। আপনি যদি দেখেন নবম দশমের কিন্তু এই ওএমআর শিট গুলো আপলোড হয়েছিল। আপনাদের মনে থাকবে এই মামলা চলাকালীন সর্বপ্রথম এই গ্রুপ ডি এবং নবম দশমের এই নিয়োগ প্রক্রিয়ার সাপেক্ষে প্রথমে 10 জন করে, পরে 100 জন করে ওএমআর শিট দিয়েছিল এবং আমাদেরকে সেই সময় যিনি বিচারপতি ছিলেন তিনি এসএসসির দপ্তরেও পাঠিয়েছিলেন। এবং এসএসসির দপ্তরে অর্থাৎ পিটিশনারদের আইনজীবী অর্থাৎ আমি ছিলাম, তারপরে সিবিআই এর আইনজীবী এবং এসএসসির আইনজীবী, বোর্ডের আইনজীবী, সবটা মিলিয়েই বেসিক্যালি সেই সময় প্রথমে 100টা করে ওএমআর শিট, পরবর্তীতে আদালতের নির্দেশে নবম দশমের ওএমআর শিট গুলো কিন্তু আপলোড হয়েছে। দেখুন অনেকে ওএমআর শিট দেখায় এখন, কিন্তু সেগুলো তো বিকৃত বা কারচুপির ওএমআর। কিন্তু সমস্ত ওএমআর যদি করতে আসে সংখ্যাটা তো অনেক, কতটা হতে পারে? 22 লাখ, আরো বেশি, 22 লক্ষের বেশি, 22 লক্ষের বেশি। কিন্তু টোটাল যদি আপনি দেখেন এসএসসি একটি ডাটা দিয়েছিল এই মামলা চলাকালীন, এই 4টে নিয়োগ প্রক্রিয়া মিলিয়ে প্রায় 31 লক্ষ ছেলে মেয়ে তারা ফর্ম ফিল আপ করেছিল। এরপরে দাঁড়িয়ে এদের মধ্যে সংখ্যাটা হয়তো কম হবে, যে যারা এই পরীক্ষায় অংশগ্রহণ করেছে সেই সংখ্যাটা একটু কম হবে, সেটাই স্বাভাবিক। এই পুরো ওএমআর শিটটি এসএসসি এই ওএমআর শিটকে হার্ড ডিস্ক গুলো 3টে হার্ড ডিস্ক সিবিআই উদ্ধার করে পঙ্কজ বনসালের বাড়ি।
সেই তার কপি এসএসসি কে দেওয়া আছে। সেই এসএসসি সেই কপিগুলো, সেই কপি থেকে, সেই হার্ড ডিস্ক থেকে ওএমআর শিটগুলো আপলোড করে দেবে। তাহলে এই ওএমআর যদি প্রকাশ হয় এবং এখনো পর্যন্ত সিবিআই ইনভেস্টিগেশনের যা তার থেকে বড় কথা, এই নাসরিন, এই শেতাব, এরা তো আরটিআই করেছিল। আরটিআই ওদের তো বলেছিল সার্ভার ডাটা থেকে ওএমআর দিয়েছি। এসএসসি তো সেই ওএমআর এর সঙ্গে এই সিবিআই উদ্ধার করা এমনি ম্যাচ করে যাচ্ছে, একদম সেম। আমরা বলেছি তো সেম। তাহলে তো এই ওএমআর সামনে আনলে তো যোগ্য অযোগ্য পরিষ্কার হয়ে যাবে। দেখুন, আমরা বলেছি সেম, আমরা বারবার প্রমাণ করার চেষ্টা করেছি সিবিআই এর ওএমআর শিটগুলো, উদ্ধার করা ওএমআর শিটগুলো অ্যাকচুয়াল ওএমআর শিট। কিন্তু বলেনি কারা? বলেনি এসএসসি। তারা বলেছে আমরা ঠিকও বলছি না, ভুলও বলছি না। আর যারা টেন্টেড ক্যান্ডিডেট তারা বলছে না, ওগুলো ঠিক না। দেখুন, কনস্টিটিউশনাল কোর্টের সামনে যখন এই সার্ভিস সংক্রান্ত মামলা হচ্ছে, তখন সেটা কিন্তু ট্রায়াল কোর্ট না। ফলে এটা অনেকে 65B আর্গুমেন্ট করার চেষ্টা করেছিলেন। সুপ্রিম কোর্ট কি বলে দিলেন? সুপ্রিম কোর্ট বলে দিলেন না, এখানে 65B আর্গুমেন্টের বিষয়ই না, এটা ট্রায়াল চলছে না, ট্রায়াল কোর্টে ডিসাইড হবে। এবং এই মামলার কোনো প্রভাব ক্রিমিনাল মামলায় পড়বে না, সে কথাও দেখবেন রায়ে উল্লেখ রয়েছে। অর্থাৎ খুব পরিষ্কার কথা যে এখানে দুর্নীতি হয়েছে, সেটা অ্যাকসেপ্ট করে নিয়েছে এসএসসি। কিন্তু এসএসসি অ্যাকসেপ্ট করছে না, কখনো ডিরেক্টলি করছে না যে ওই ওএমআর শিটগুলো সঠিক। তারা দায় দিচ্ছে না, তারা বলছে ওই সিবিআই উদ্ধার করে দিয়েছে, ওইটা দেখে আমরা বলতে পারি এগুলো অযোগ্য। কিন্তু তারা বলছে না কখনোই যে এরা প্রত্যেকেই অযোগ্য বা এরা যোগ্য। খুব স্পেসিফিকলি এরা যোগ্য এই তালিকা কখনোই দিতে পারছে না। তারা বলছেন এইগুলো অযোগ্য আইডেন্টিফাই হয়েছে, তার বাইরের লোক ব্যক্তিরা হচ্ছে এরা। এইটা যে একই ওএমআর, এটা প্রমাণ করার জন্য আপনাদের মনে থাকবে ইলিয়াস বিশ্বাস, তিনি 2018 সালে একটি মামলা করেছিলেন এই যে কিছু প্রশ্নের বেসিক্যালি উত্তরপত্রে ভুল রয়েছে এটা বলে। এবং সেই সময় এসএসসি নিজে এফিডেভিট দিয়ে যে ওএমআর আদালতে জমা দিয়েছিল, সেই ওএমআর এর কপি এবং ইলিয়াস বিশ্বাসের ওই সিবিআই এর দেওয়া ওএমআর শিটের কপি যে সেম, সেটা কিন্তু এই শেতাবুদ্দিনের মামলায় এফিডেভিট করে সেটা আদালতের সামনে জমা আছে। এবং সেটা আমরা বারবার দেখিয়ে প্রমাণ করার চেষ্টা করেছি যে দেখো ওএমআর গুলো সেম। কিন্তু তখন যারা অযোগ্য তারা বলেছে না, এই ওএমআর সঠিক নয়। আর যারা যোগ্য তারা চুপচাপ থেকেছে। তারা বলে যে তারা ঠিকও বলেনি, ভুলও বলেনি। শেষের দিকে যখন মামলাটি একেবারে শেষের কমায় চলে গেছে, তখন বলার চেষ্টা করেছে ওটা দিয়ে তো ভাগ করা যায়। কিন্তু মামলা, এই যে কলকাতা হাইকোর্টে মামলা চলাকালীন কেউ এসে বলেনি যে ওই আমরা বাদ দিয়ে, যারা রিট পিটিশনার তারা বাদ দিয়ে আর কেউ বলেনি, কোনো পক্ষ বলেনি যে ওই ওএমআর গুলো সঠিক। আজকে যখন পুরোটা বাতিল হয়ে গেছে, তখন ঘুম থেকে উঠে মনে পড়েছে যে না, ও আমাদের ওএমআর আছে। বলতে পারেননি কলকাতা হাইকোর্টে, তখন তো বলেননি। তখন ভেবেছেন যে আমি বাড়িতে ঘুমিয়ে থাকবো। সুপ্রিম কোর্টের সামনে চুপচাপ ছিলেন, ভাবেছিলেন যে অযোগ্য করার সুবিধা হবে। আজকে সবাই পিছিয়ে পড়েছেন, তখন এখন ঘুম থেকে উঠেছেন। এরা তো অনর্গল চেষ্টা করে গেছে যে ওই ওএমআর গুলো সঠিক, এটা বোঝানোর জন্য। তখন 65B, তখন অনেক কিছু মনে হয়েছিল। আর আজকে যখন দেখছেন যে সবটা অনুমোদিত, আদালতের কাছে সত্যটা অনুমোদিত হয়ে যাবে, তখন বুঝতে পারছেন যে না, এটা ভুল হয়ে গেছে। কিন্তু আমি একটা প্রশ্ন না করলে নয়, আমার মনে হচ্ছে একজন সহ নাগরিক হিসেবে অনেক নাগরিকের তো চাকরি গেছে, যারা প্রত্যেকে চাকরি পেয়েছেন প্রত্যেকেই অ্যাডাল্ট, আমি সহ নাগরিকই বলছি, আমারই সহনাগরিক। অবশ্যই এক্ষেত্রে যারা যোগ্য তাদের চাকরি ফিরে পাওয়া এবং যারা বঞ্চিত যোগ্য প্রার্থী তাদের চাকরি পাওয়ার কোনো আশা কি আপনি দেখছেন মামলার প্রথম দিন থেকে? আপনি এটা আইডেন্টিফাই করবেন কি করে? এই যে বঞ্চিত যোগ্য বলছেন, যারা চাকরি করছিলেন, আইডেন্টিফাই কে করবে? আমি তো আর সই করে কারণ নামের নিচে সই করে দিলে সে বঞ্চিত যোগ্য হয়ে যাবে না। এটা তো আইডেন্টিফাই করে দিতে হবে এসএসসি কে, বোর্ডকে এবং সরকারকে। তার কারণ তারাই দায়িত্বশীল। আমাদের দেশে সংবিধান মোতাবেক যে সরকার প্রতিষ্ঠিত হয়েছে, সেই সরকার দায় নেবে না, এসএসসি দায় নেবে না, বোর্ড দায় নেবে না। কোর্টের দায়। কোর্ট তো বিচার করবে যে এটা সঠিক নাকি বেঠিক। কোর্ট বিচার করতে গিয়ে তা কোর্ট বারবার তাদের সুযোগ দিয়েছে যে পৃথকীকরণ করে দাও। তারা কোনো দায় নেব না। সিবিআই এর ওএমআর শিট সঠিক না বেঠিক বলতে পারবো না। সেগ্রিগেশন একটা এফিডেভিট দিয়েছে, 4টে এফিডেভিটে 4 রকম তথ্য। কখনো বলতে পারেন যে এক্স্যাক্টলি এই সংখ্যাটা যোগ্য।
আজকে যারা যোগ্য অযোগ্য বলছেন অ্যাকচুয়ালি ওগুলো যোগ্য নয়, ওগুলো হচ্ছে অযোগ্য হিসেবে চিহ্নিত হয়েছে তার বাইরে থাকা ব্যক্তি, কিন্তু তাদের মধ্যে সকলেই যোগ্য একথা হলফনামা করে কোনোদিন এসএসসি বলেনি। ফলে এই যে অযোগ্য এর বাইরে যে সকলেই যোগ্য বা সকলেই বৈধ সেটা কিন্তু কখনো বলছে না এবং কোনো এভিডেভিটে বলেনি। ফলে এই দায় নেব না, আমি সমস্ত কিছু কন্ডাক্ট করবো দায় নেব না, আর সরকার এসএসসি তে একটা প্রভিশন রয়েছে, এসএসসি এগুলো রেখে দিয়েছে কিসের জন্য? রেখে দিতে পারে, এসএসসি একটা প্রভিশন রয়েছে, যদি এসএসসি ঠিকভাবে না চলে